নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশান এবং যুদ্ধের পরিস্থিতি কি চলছে সেই নিয়ে মার্কেটের কি পরিস্থিতি হতে পারে আগামী সপ্তাহে কিংবা নেক্সট দুটো সপ্তাহ পর্যন্ত, যে মার্কেট আমাদের কোন কোন দিকে যেতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। এবং এর সাথে কিন্তু কমোডিটির এদিকে যে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ লেগে রয়েছে সেই নিয়েও আলোচনা করব এবং জিও পলিটিক্যালগত ব্যাপার নিয়েও কিছু আলোচনা করব। যেমন রিসেন্টলি খবর আমরা নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি যে জয়শঙ্করজি পাকিস্তান সফর যাওয়ার কথা শুনছি। তো সেই নিয়ে আলোচনা, কিছু ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে বিষয়গুলো এমন ধরনের বিষয় যেগুলো অনেক কিছু ম্যাচ হয়, সবার সাথে সব কিছু ম্যাচ হয়, সেই নিয়ে কিন্তু আমাদের অর্থনীতিও চলে, রাজনীতিও চলে। তো সেই হিসেবে আজকের এই ভিডিওর কন্টেন্ট, এবং এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমার পার্সোনাল ভিউ আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অনেকটাই বড় হবে, সাথে থাকুন, জুড়ে থাকুন। তো সিচুয়েশান দেখুন, আমরা কালকেও এবং আজকেও কিন্তু খবর পেয়েছি, আশা করি অধিকাংশ যারা মার্কেটের মধ্যে আছে অধিকাংশ ব্যক্তি খবর পেয়েছেন যে ইরান ইসরায়েলের ওপর মিসাইল অ্যাটাক করেছে, ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করেছে এবং 180-81 এরকম ধরনের মিসাইল অ্যাটাক করেছে। আর সেখান থেকে কিছু কিছু মিসাইল হিট করেছে, বাট একটা পলিটিক্যাল ব্যাপার, একটা মাথার বুদ্ধি কীরকম ইসরায়েলিদের, সেই জিনিস নিয়ে আলোচনা। এবং পুরোপুরি ব্যালেন্সে আমি কিন্তু একটার পর একটা সিচুয়েশানগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে মার্কেটের সিচুয়েশান কি হতে পারে, মার্কেট ইকুইটি কিংবা কমোডিটি আপসাইড যাবে না ডাউন সাইডে আসবে, সেই নিয়েও কিন্তু এটা পুরোপুরি আমার যেই এক্সপিরিয়েন্স, আমার যেই মনোভাব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে যদি দেখেন, ইরান এখান থেকে তো অ্যাটাক করলো ইসরায়েলের ওপর। এবার ইসরায়েল এখানে কি করছে, ইসরায়েল দুটো স্টেটমেন্ট পাস করছে। ইসরায়েল নিজে গভর্নমেন্ট স্টেটমেন্ট পাস করছে না, সেরকম কোনো কিছু হয়নি, 2-4-5টা মিসাইল হয়তো হিট করেছে, সেরকম ক্ষতি হয়নি। আর এদিক থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকম ইসরায়েলি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করছে যে আমাদের এত ক্ষতি হয়েছে, এত কিছু ধ্বংস হয়েছে, এত জেট নষ্ট হয়েছে, এত ট্যাঙ্কার নষ্ট হয়েছে, এরকম ধরনের। এগুলো কি করে, এই নিউজগুলোতে কিন্তু ইরানকে কনফিউজ করার মতো নিউজ। দেখুন, সাধারণত একটা জিনিস দেখবেন আপনি, যদি দেখেন যে উড়ি যে সিচুয়েশানটা হয়েছিল, বালাকোটে যে সিচুয়েশানটা হলো, পাকিস্তানের ওপর ইন্ডিয়া যখন অ্যাটাক করলো, তো এরা কি করে, এরা কিন্তু অনেক কিছু লুকিয়ে যায়, কিছু হলেও বলে না কিছু হয় না। তেমন কিন্তু ইরানেরও ব্যাপার কিন্তু সেরকমই, যেহেতু ধর্মতান্ত্রিক দেশ, আর পাকিস্তান যেরকম মিলিটারি শাসনের ব্যাপার আছে, তেমন এরকম ধরনের এরা কিন্তু অনেক কিছু লুকিয়ে যায়, না কিছু হয়নি। কিন্তু ডেমোক্রেসি এমন একটা জিনিস, ডেমোক্রেসিতে যদি আপনি থাকেন তাহলে কিন্তু কোনো কিছু আপনি লুকোতে পারবেন না, আপনাকে সত্যিটা বলতে হবে, নাহলে সত্যিটা জনগণ আপনার কাছ থেকে উগলে নেবে এবং জনগণ কিন্তু ক্ষোভ প্রকাশ করবে। তো ডেমোক্রেসিতে এই জিনিসটা কিন্তু খুব উল্লেখযোগ্য জিনিস। কিন্তু এখন আয়ততন্ত্র, ধরুন আমি রাজা, আমি সব কিছু, আমি যেটা বলবো সেটাই সব। তো সেখানে কি হয়, সেখানে আপনার কত আর্মি অফিসার মারা গেল কিংবা কত ট্যাঙ্কার নষ্ট হলো, কোনো একটা অ্যাটাকের জন্য আপনার কোন প্রপার্টি নষ্ট হয়েছে, সেটা কিন্তু দেশের জনগণের সাথে শেয়ার করতে চায় না কিংবা কাউকে সেইগুলো বুঝতে দিতে চায় না। তো এক্স্যাক্ট ব্যাপার বলার কারণ নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন যে কারণটা কি। তো আপনি দেখবেন যখন পাকিস্তানে আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখনও কিন্তু পাকিস্তান অস্বীকার করেছিল যে না কিছুই হয়নি, কিচ্ছু এমন কোনো ব্যাপার না। তেমন কিন্তু এখানে সেম টু সেম সিচুয়েশান, এগুলো করে, এগুলো মাইন্ড গেম চলে। ইরানকে ইসরায়েল বুঝতে দেবে না যে তারা কি ভাবছে, বাট ইসরায়েল কিন্তু অনেক উন্নত দেশ, ইরানের থেকেও অনেক উন্নত দেশ, এটা আমরা সবাই জানি।
তো সেদিক থেকে আমি আগে এই ঘটনাগুলো বলে দিই, তারপরে আমি মার্কেট সম্পর্কেও কিন্তু আমি কিছু ধারণা আপনাদেরকে দেব, কোন জায়গায় মেলাবো সেটা আপনাদেরকে আমি বলে দেবো। তো এখানে যা সিচুয়েশান আছে, আপনার মতে কি বলে যে ইসরায়েল চুপ থাকবে? এদিকে ধরে নিন আজকের খবর, পাকিস্তানের মধ্যেও একটা কিন্তু বিভৎস ধরনের আন্দোলন শুরু হয়ে গেছে, এমনকি বাংলাদেশের মতন হয়তো গৃহযুদ্ধও লেগে যেতে পারে পাকিস্তানে। তো পাকিস্তান নিজের নাগরিকদেরকে মানে টুপি পরানোর জন্য যাকে বলে, তো ওরা এখানে যেমন আমেরিকাকে তলব করেছে যে ইন্ডিয়া থেকে যদি তাদের প্রাইম মিনিস্টার যদি না আসেন, অন্তত জয়শঙ্করজিকে পাঠানো হবে। তো আজকে এটা আপনি নিউজে দেখেছেন নিশ্চয়ই যে জয়শঙ্কর পাকিস্তান সফরে যাবেন, আশা করি যাবেন। তো সেখানে গেলে কি হবে, কারণ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ব্যবসায়িক লেনদেন কিন্তু অনেক দিন ধরেই বন্ধ রয়েছে এইসব মানে আবল তাবল কাণ্ড কারবারের জন্য, ওদের ব্যবহারের জন্য। তো সিচুয়েশান এখন দেখছে ওরা হাতের বাইরে বেরোচ্ছে, যার কারণে ট্রেড যদি চালু না করে, ওদের দেশে অলরেডি আমেরিকার কাছ থেকে নিয়ে করে হলো 400 থেকে $450 মিলিয়ন মানে ধার করে রেখে দিয়েছে, চায়নার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছে। এই কালকে আবার মালয়েশিয়া থেকে আবার মালয়েশিয়ার PM এসেছিল, এসে সেখানে একটা ডিল সাইন করেছে। কিসের সাইন? মাংসের ডিলের সাইন করেছে। তো এরকম ধরনের ব্যাপার। তো জয়শঙ্করকে পাঠাচ্ছে, ওখানে জয়শঙ্করকে শো করে নিজেদের গৃহযুদ্ধ বন্ধ করবে। মেন টপিক হচ্ছে এটা, যে ইন্ডিয়া থেকে লোক এসছে, ওখানেও কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে যে ইন্ডিয়ার সাথে ব্যবহার যদি ঠিক রাখতো তাহলে হয়তো ইকোনমিক্যালি দিক থেকে পাকিস্তান এতটা মানে আনহেলদি হতো না। তো জয়শঙ্কর যদি যায় হয়তো ডিল হতে পারে, ট্রেড আবার চালু হতে পারে, আলু, পেঁয়াজ, টমেটোর এইসবের ট্রেড আবার চালু হতে পারে মেবি, আমার পুরোটা জানা নেই, বাট আমার ধারণা এটা হতে পারে। আর এদিক থেকে যদি দেখেন ইসরায়েলের নিউজ যেটা বলছি সেটা কিন্তু ভাইটাল নিউজ। কমোডিটির জন্য যারা ক্রুডে ট্রেড করেন এবং ইকুইটির জন্যও কিন্তু এটা ভাইটাল, কারণ কমোডিটি যদি ওপরে ওঠে তাহলে ইকুইটি নিচে নামবে। নর্মালি এটা আমরা এই সপ্তাহে দেখেওছি, ক্রুড যেরকমভাবে ওপরে উঠছে আর এদিকে ইকুইটি নিচে নামছে। তো এর সঙ্গে কিন্তু অনেক কিছুই ব্যালেন্স আছে। এবার মেন টপিকে আসি। মেন টপিকটা হচ্ছে ইসরায়েল যদি, ওর দুটো অপশন আছে ইসরায়েলের কাছে, সেটা হচ্ছে এক হচ্ছে ওর তেলের যেই রিফাইনারিগুলো আছে সেগুলোতে অ্যাটাক করতে পারে এক, দ্বিতীয় নম্বর হচ্ছে ওর নিউক্লিয়ার স্টেশনের মধ্যেও কিন্তু অ্যাটাক করতে পারে। তো বাইডেনের বক্তব্য হচ্ছে যে তুমি তেল রিফাইনারিতে অ্যাটাক করো, বাট নিউক্লিয়ার স্টেশনের মধ্যে অ্যাটাক করলে সেখানে কিন্তু একটা বাজে ব্যাপার দাঁড়িয়ে যাবে, বড় সড়ো গুরুতর ব্যাপার দাঁড়িয়ে যাবে। বাট এদিকে ইসরায়েলকে সরাসরি ট্রাম্প ওখান থেকে মানে স্পিচ দিচ্ছে যে আপনাকে নিউক্লিয়ার স্টেশনে অ্যাটাক করা উচিত। তো এখানে কিন্তু একটা বিশাল ধরনের পলিটিক্স কিন্তু কাজ করছে। তো যদি ইসরায়েল যদি তেলের রিফাইনারিতে অ্যাটাক করে তাহলে কোন কোন দেশ, আপনার যে তেলের রিফাইনারিগুলো আছে সেগুলো ধরে দিন কুয়েতের সামনাসামনি দুটো রিফাইনারি আছে, ইউনাইটেড আরব এমিরেটসের সামনাসামনি দুটো রিফাইনারি আছে, টোটাল 5-6টা রিফাইনারি আছে। তো সেই রিফাইনারিতে যদি অ্যাটাক করে এই পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু তার প্রভাব পড়বে, ওমানে প্রভাব পড়বে, ইউনাইটেড আরবের প্রভাব পড়বে, কুয়েতে প্রভাব পড়বে, তার সাথে সাথে সৌদি আরবিয়াতেও প্রভাব পড়বে। সো এই পার্সিয়ান গালফের মধ্যে যদি অ্যাটাক আসে মানে তেলের রিফাইনারিতে, তাহলে কিন্তু ক্রুড আরও ওপরে ওঠার সম্ভাবনা আছে। তো সিচুয়েশান এখনও পর্যন্ত নিউট্রালে আছে, কারণ দেখুন ইসরায়েল এরকম ধরনের একটা দেশ যেটা করে সেটা বলে না, যেটা করে না সেটা বলে। তো খুবই কমপ্লিকেটেড সিচুয়েশান আছে। দেখুন যখন কিছুদিন আগে আমরা দেখছিলাম যে হামাস অ্যাটাক করছিল, এদিক থেকে সিরিয়া থেকে হিজবুল্লাহ সংগঠন, লেবানন থেকে হিজবুল্লাহ সংগঠন, মানে যেগুলো ইসরায়েল আর কি ফান্ডিং করে যাদেরকে রেখে দিয়েছে যে তোমরা
ইসরায়েলের ওপরে অ্যাটাক করো, ঠিক আছে। তো এরা অ্যাটাক করছিল। জর্দান যেমন পুরোপুরি ইসরায়েলের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা কিন্তু রিজার্ভে রয়েছে। সৌদি আরবিয়া এমনিতেই এখন পুরোপুরি রিজার্ভ রয়েছে। সৌদি আরবিয়াতেও কিন্তু ইরানের কিছু সংগঠন অ্যাক্টিভ আছে, সেখান থেকেও অ্যাটাক যেতে পারে। কিন্তু বাট এখানে কিন্তু সৌদি আরবিয়া কিন্তু খুবই মানে মেনটেনেন্সের মধ্যে রেখেছে, যে এখান থেকে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। এদিক থেকে যদি দেখে নেই আমরা, ইরানের পাশে তুর্কমেনিস্তান, আর এদিক থেকে যদি তার পাশে দেখি আজারবাইজান, আর তার পাশে টার্কি, সিরিয়ার পাশে। তো সেদিক থেকে দেখতে গেলে লেবানন থেকে তো আর সিরিয়া থেকে তো অ্যাটাক এসছেই, গাজা থেকে অ্যাটাক এসছে। তো এদিক থেকে ইরাকের মধ্যেও কিছু সংগঠন আছে ইরানের, বাট কিছু সময় আগে যদি দেখেন তাহলে ইরাক আর ইরানের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব লেগেছিল। আর এদিক থেকে ইরানের পেছনে যদি দেখেন আফগানিস্তান, পাকিস্তান আছে। আর সবথেকে বড়, তেলের রিফাইনারিতে যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু পাকিস্তান কিন্তু সবথেকে বড় সমস্যায় পড়বে। কারণ যেই তেলের স্মাগলিং করে পাকিস্তানের এখন বর্তমান মানে যেই আয় ব্যয় চলছে, সেটা কিন্তু তার উপরে প্রভাব পড়তে পারে। আর এই জন্য পাকিস্তান কি করছে, পাকিস্তান জয়শঙ্করজিকে সাথে চাইছে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ট্রেড চালু হোক, অল্টারনেটিভ অপশন। না হলে খাবো কি, খেতে পারবে না। তো সিচুয়েশন এরকম কমপ্লিকেটেড হয়ে রয়েছে, কিন্তু বিভৎস ধরনের পলিটিক্স চলছে। মার্কেট এখন যদি কেউ বলে যে হট করে ওপরে উঠলো আবার নিচে নামলো, কিন্তু এখনও মার্কেটের মধ্যে অনিশ্চয়তা আছে। এবার আসি টপিকে, আপনার কি মনে হয় যে ইসরায়েল ছেড়ে কথা বলবে? তার উপরে আমি 180খানা ব্যালিস্টিক মিসাইল দিয়ে মানে ছেড়ে দিলাম, মনে হয় যে ছেড়ে কথা বলবে? এদিকে বাইডেন বলছে, বাইডেন ইসরায়েলকে বলছে যে আপনি একটা কাজ করুন, আপনি শুধু অয়েল স্টেশনগুলোকে টার্গেট করুন, বাট নিউক্লিয়ার স্টেশনকে টার্গেট করবেন না, একটা আলাদা ধরনের ইস্যু তৈরি হয়ে যাবে। তো বাট এদিকে আবার ট্রাম্প ওদিক থেকে স্পিচ দিচ্ছে যে না, ইরানকে যদি পুরোপুরি জব্দ করতে হয় তাহলে তার নিউক্লিয়ার স্টেশনেতে অ্যাটাক করা উচিত। তার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে কি নেই সেটাও জেনে নেওয়া যাবে, তার সাথে সাথে সেটা পুরোপুরি ধ্বংস করে দিলে, যার কারণে ইরানও দেখবেন মাঝে মাঝে নিউক্লিয়ার অ্যাটমিক বোমের আর কি ধমকি দেয় এরকম ধরনের। তো সিচুয়েশান দেখুন, এখানে যদি পার্সিয়ান গলফের মধ্যে যদি হ্যাঁ, ইরানের কাছে না থাকারও কিছু নেই, যেহেতু রাশিয়া তার সাপোর্টে আছে। আর আমরা এটুকুনি জানি রাশিয়াও কিন্তু একটা শক্তিধর দেশ, তার সাথে সাথে চায়নাও আছে। তো এই যে আমাদের জয়শঙ্করজি যে পাকিস্তান যাচ্ছেন, পাকিস্তান সফর করবেন, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমেরিকা। এবার দেখুন, পুরোপুরি পলিসি কিন্তু মানে লেনদেন পলিসি এখনও পর্যন্ত সেই প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। যেমন আমাদের কেউ যদি ধানের চাষ করতো, কেউ নীলের চাষ করতো, তাহলে আদান প্রদান প্রথা ছিল, সেরকমই ধরনের। আমেরিকাকে পাকিস্তান এখানে মানে বলছে যে আপনি ইন্ডিয়ার সাথে কথা বলুন, যেহেতু যোগাযোগ তো সেরকম একটা ভালো রাখেনি, সুসম্পর্ক রাখেনি, আপনি ইন্ডিয়ার সাথে কথা বলুন, ওদেরকে পাঠান আমাদের সাথে নতুনভাবে ট্রেড চালু করার। পাকিস্তানের নাগরিকদের, আজকেই পাকিস্তানের খবর, আজকে শনিবারের পাকিস্তানের খবর হচ্ছে, আপনি যদি নিউজে দেখেন, পাকিস্তানে কিন্তু গৃহযুদ্ধ লাগার মতন পরিস্থিতি হয়ে রয়েছে। ওখানকার মানুষ খুব খোঁজে রয়েছে, ক্ষেপে রয়েছে তাদের গভর্নমেন্টের ওপরে। তো সিচুয়েশান মানে আন্ডার কন্ট্রোলে আনার জন্য তারা কিন্তু এই ট্রিক্সটা নিচ্ছে। যদি জানে যে জয়শঙ্কর আসলে, যদি জয়শঙ্করকে শো করে, তারা বলবে না এবার নতুন করে ট্রেড চালু হবে, আলু পেঁয়াজের দাম কমবে, এইসবের দাম কমবে, সব কিছুর দাম কমবে, আপনারা ঠিক মতন গুজার বাসার করতে পারেন, এরকম ধরনের টুপি টাপা তাদের নাগরিককে দেবে। এক্স্যাক্ট এই যেই দেশের ডেমোক্রেসি থাকে না, সেই দেশ কিন্তু, সেই দেশের নেতারা, সেই দেশের প্রধানরা, তারা কিন্তু জনগণকে বিশাল টুপি দেয়। আমাদের দেশের ডেমোক্রেসি আছে, তো আমাদের দেশের যে কোনো জনসাধারণের মানে যে কোনো কিছুর ওপরে কিন্তু কথা বলার মতন কিন্তু অধিকার আছে। দেশের কাছ থেকে
যারা প্রধান জায়গায় দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে জবাব চাইবার অধিকার কিন্তু আমাদের আছে। তো কান্ট্রি মানে দেশ হিসেবে কিন্তু ভ্যারি করে এগুলো। এদিক থেকে যদি দেখি যে পাকিস্তান নিজের একটা অপশনও কিন্তু অল্টারনেটিভ অপশন নিয়ে গেছে। পাকিস্তান ইরানের দিকে কিন্তু পেছন দেখিয়ে দেবে। ইরান যেমন এখন বলছে টোটাল মুসলিম কান্ট্রিগুলো এখন এক হোক, বাট আপনার মনে হয় কি সৌদি যাবে? শিয়া সুন্নির সেই প্রবলেম তো লাগাতার লেগেই থাকবে। এটা আমরা অনেক দিন ধরে দেখে আসছি। যখন ইসরায়েলের সাথে যখন 6খানা কান্ট্রির সাথে একসঙ্গে যুদ্ধ হয়েছিল তখন তো ইরান আসেনি, তাহলে আমি কেন যাব ভাই? এখানে যে আমেরিকা ইন্ডিয়াকে ফোর্স করে কিংবা রিকোয়েস্ট করে পাঠাচ্ছে পাকিস্তানে, তো আপনি কি ভাবছেন ইন্ডিয়া কোনোদিন কিছু চাইবে না, চেয়ে বসবে না তার কাছে? গিভ অ্যান্ড টেক পলিসি। ইন্ডিয়াও কিন্তু কোনো না কোনো সময় চাইবে যে আপনি বলেছিলেন আমি পাকিস্তান গেছিলাম, আমি পাকিস্তানে আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম, এবার আমি এটা বলছি আপনি এটা আমাকে করে দিন। সো এইরকমই ধরনের সিচুয়েশন কিন্তু। এবার এর সাথে এই জিনিসগুলোর সাথে আমাদের মার্কেটের সম্পর্ক কী সেটা নিয়ে একটুখানি আমি বলছি। ভিডিওটা নাহলে বহুত বড় হয়ে যাবে। তো এখানে যদি আপনার অয়েল রিফাইনারিতে যদি অ্যাটাক হয়, যদি এখানে মিসাইল অ্যাটাক হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু ক্রুডের দাম মানে ক্রুডের ডিমান্ড বাড়বে আর সাপ্লাই কমবে। সাপ্লাই কমা মানে ক্রুড আরও কিন্তু ওপরে ওঠার মতন সিচুয়েশান ক্রিয়েট করবে। ক্রুড যত ওপরে উঠবে তত কিন্তু ইকুইটি নিচে নামবে। এটা আমরা যারা এই মার্কেটের মধ্যে আছি তারা সাধারণত জানি যে কাঁচা তেল নিয়েই কিন্তু আমাদের সব কিছু। এই তেল নিয়ে কিন্তু টোটাল, হ্যাঁ এখন হয়তো রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি, যার কারণে এই টেনশনগুলোর জন্য কিন্তু ধীরে ধীরে যেমন চায়না কি করছে, চায়না নিজেদেরকে ডাইভার্ট করছে ওই দিকে, রিনিউয়েবল এনার্জির দিকে, গ্রিন এনার্জির দিকে, সোলার এনার্জির দিকে, যার কারণে আমাদের ইন্ডিয়াও কিন্তু এগোচ্ছে না যে তা নয়, ইন্ডিয়াও এগোচ্ছে, বাট এখনও অনেকটা টাইম আমাদের লাগবে। কিন্তু তেলের চাহিদা কিন্তু আমাদের ইন্ডিয়া, যেমন ধরুন চায়নার মানে আর কি জনসংখ্যা, তেমন কিন্তু ইন্ডিয়ারও জনসংখ্যা কিন্তু তুলনামূলকভাবে তার থেকে বেশি কম নয়। তো সেই সিচুয়েশান অনুযায়ী যদি দেখা যায় যে তেলের চাহিদা যেটা আমাদের আছে, সেই চাহিদা যদি আমাদের মানে সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে তেলের তার তো দাম অটোমেটিক বাড়বে, কারণ তার উৎপাদন ক্ষমতা কমে যাবে। সেই তেলটাকে দিয়ে আরও বেশি দামে বিক্রি করবে। যদি কাঁচা মালটা কিনতে যদি কস্টিং বেশি লাগে, তাহলে সিচুয়েশানটা কী দাঁড়াবে? এই হচ্ছে ব্যাপার। এবার আসি আমি একটুখানি ইন্ডিয়ান মার্কেটের নিফটি আর ব্যাংক নিফটির দিকে, যে কি সিচুয়েশান নিতে পারে মার্কেট। এবার মার্কেটের দেখুন, যেই সিচুয়েশানটার কথা আমি বলেছিলাম, মানে নিফটির মধ্যে যেটা আমি বলেছিলাম যে 25,000 এবং 24,800 লেভেল পর্যন্ত আমাদের দেখাতে পারে। তো দেখুন 25,000-এর লেভেল তো আমাদের নিফটি দেখিয়ে দিল, যেটা আমার প্রেডিকশান ছিল। যারা আমার ভিডিও দেখেন, যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওতে আমি বলেও ছিলাম। আগের ভিডিও আপনি ক্রস চেক করতে পারেন, আমার কোনো ব্যাপার নয়। তো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি আলোচনা করেছিলাম যে মার্কেট কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা আছে, কারণ যুদ্ধের সিচুয়েশান লেগে রয়েছে। এদিকে ক্রুড যদি ওপরে ওঠে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউন সাইডে দেখুন নিফটি প্রপারলি এখনও পর্যন্ত, মানে দেখুন নর্মালি 26,000-এর লেভেল থেকে, মানে 26,300 লেভেল থেকে, যেই লেভেল থেকে মার্কেট নিচের দিকে এসছে 25,000, মানে 1300 পয়েন্টের মতন মার্কেট নিচের দিকে এসছে। সেখান থেকে আরও মার্কেটের কাছে এক্সপেকটেশন থাকবে আমাদের। কেন থাকবে? কারণটা হচ্ছে, যদি ধরুন আজকে শনিবার, রবিবার মধ্যে কিংবা সোমবার দিন মার্কেট টাইমে যদি ইসরায়েল যে কোনো রকমের একটা অ্যাটেম্প করে, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে নামবে। আর যদি এখান থেকে ইসরায়েল যদি নিউট্রাল হয়ে যায়, আমি আশা করি না নিউট্রাল হবে, অ্যাটাক সে করবেই, কারণ ইসরায়েল অন্য ধরনের মেন্টালিটির লোক, আমাদের মতন নয়। যে এখন তো আমাদের স্ট্র্যাটেজিও অনেক আলাদা হয়ে গেছে, ভারতবর্ষের স্ট্র্যাটেজিও আলাদা হয়ে গেছে, ইট কা জবাব পাথর সে দাও যাকে বলে। বাট ইসরায়েল এমন একটা কান্ট্রি, সে কিন্তু ছেড়ে কথা বলবে না।
সুতরাং এখন হয়তো অনেকে বলবে যে মার্কেটের মধ্যে মার্কেট আবার এখান থেকে রিভার্স নেবে, বাট সিচুয়েশান কিন্তু খুবই কমপ্লিকেটেড সিচুয়েশান। যদি ক্রুড ওপরে যায় তাহলে ইকুইটি কিন্তু নিচে আসবে। তো টার্গেট আমার থাকবে, আগের দিন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও বলেছিলাম যে নিফটির মধ্যে টার্গেট কিন্তু 24,800 লেভেল সোমবার দিনকে, সেই লেভেলটা হয়তো আমাদের দেখাতে পারে মার্কেট। এবং সেখান থেকে যদি মার্কেটের মধ্যে সেরকম কোনো সিচুয়েশান, সেরকম কোনো সেন্টিমেন্ট যদি সেরকম ক্রিয়েট না হয়, তাহলে সেখান থেকে একটা রিভার্স নিতে পারে। এবং রিভার্স নিয়ে প্রথম টার্গেট মানে ওপর দিকে রেজিস্ট্যান্স থাকবে 25,350। 25,350-এর ওপরে যতক্ষণ না যাচ্ছে, আপনি যদি ডে ক্যান্ডেল দেখেন, ডে ক্যান্ডেলে 25,346 থেকে 25,350-এর ওপরে যতক্ষণ মার্কেট না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে বুলিশ হওয়া যাবে না। এবার আসি একটু ব্যাংক নিফটির বিষয়ে। সেম কন্ডিশন ব্যাংক নিফটির মধ্যেও আমি যেই রিটেস্টমেন্ট লেভেলটার কথা বলেছিলাম যে 50,580 লেভেল ডে ক্যান্ডেলে যদি দেখেন, যেখানে টুইজার বটম ফরমেশন দিয়েছে ডে ক্যান্ডেলে, সেই লেভেল অবধি রিটেস্ট করতে আসার মতন সম্ভাবনা কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও আছে। এবং সেখান থেকে মার্কেটের মধ্যে যদি দেখা যায় যে মার্কেটের মধ্যে সেরকম কোনো কমপ্লিকেটেড সিচুয়েশান নেই কিংবা কোনো অ্যাটাক করেনি, তাহলে সোমবারের বাজারে কিন্তু একটা রিভার্সও আসতে পারে, এই লেভেল থেকে একটা বাইং আসতে পারে। এবার রইল ব্যাপার এফআইডিআই এর ডাটা, তার আগে একটু ক্রুড দেখে নেব। ক্রুডের ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। ক্রুডের যদি ডে ক্যান্ডেলে দেখি, একটা ডাব্লুর মতন ফরমেশন দিয়ে রেডি হয়ে রয়েছে ওপর দিকে যাওয়ার জন্য। আপনি যদি ক্রুডের ইন্ডেক্স দেখেন ফিউচার, তাহলে সেটাও দেখতে পাবেন। ন্যাচারাল গ্যাস যদি দেখেন, তো ন্যাচারাল গ্যাসও সেম একটা ডে ক্যান্ডেলে যদি দেখেন কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের ফরমেশন দিয়ে রেডি হয়ে রয়েছে কিন্তু। সো মার্কেট কিন্তু ক্রুড যদি সোমবার দিন 9টার সময় ওপেন হয়, মার্কেট সোমবার দিন 9টার সময় ওপেন হওয়ার পরে ক্রুড আর ন্যাচারাল গ্যাস যদি ডাউন সাইডে হয়, তাহলে নিফটি ব্যাংক নিফটির কিন্তু গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা আছে। বাট মার্কেটের যা সিচুয়েশান, ক্যাশ ডাটায় যেভাবে সেলিং করা আছে, এফআই আর ডিআই এর যে সেলিং আর বাইং আছে, সেখান থেকে দেখতে গেলে কিন্তু মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে সোমবার। আর গ্যাপ ডাউন ওপেনিং হওয়াটাই কিন্তু মার্কেটের মধ্যে ভালো জিনিস হবে আমাদের জন্য। কারণ যা সিচুয়েশান, আমার মনে হয় না যে শনিবার রবিবারের মধ্যে কোনো রকম অ্যাটাক আসবে। সোমবার দিনও অ্যাটাক আসবে, অ্যাটাকটা আসবে সার্টেনলি অ্যাটাক। মানে কীরকম ধরনের, আমার যতখানি মনে হচ্ছে যে জয়শঙ্কর সাহেবজি যাবেন ওখানে গিয়ে কোনো একটা ডিসিশন হবে। হওয়ার পরে এখান থেকে যদি দেখুন, বাইডেন আর ট্রাম্পের আলোচনা দুজনেই ইসরায়েলের মধ্যে গিয়েছে এবং ইসরায়েল কিন্তু এখন তাদের স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করে দিয়েছে। কিন্তু ইসরায়েল অ্যাটাক করবে, এটুকুনি ড্যাম শিওর ইসরায়েল অ্যাটাক করবে, এটা আমি বলে দিলাম। ইসরায়েল অ্যাটাক করবে, আর ইসরায়েল যদি অ্যাটাক করে তাহলে মার্কেটকে হয়তো ক্রুডের মধ্যে একটা ডাউন সাইডে পজ নেবে, পজ নিয়ে আবার স্পাইক দিতে পারে। আর ইকুইটির মধ্যে কি সিচুয়েশন হবে, এই যে বললাম নিফটির মধ্যে 24,800 লেভেল রিটেস্ট করে আবার একটা পজ নিয়ে 24,350-কে ক্রস নাও করতে পারে কিন্তু। সুতরাং খুবই কমপ্লিকেটেড সিচুয়েশান মার্কেটের মধ্যে আছে। যতক্ষণ না পর্যন্ত মার্কেটের মধ্যে কোনো রকম কনফার্মেশন যতক্ষণ না পর্যন্ত পাচ্ছেন, এখনও পর্যন্ত মার্কেটকে নিয়ে কিন্তু সরাসরি ডিরেক্টলি, মানে যদি মনে করেন যে কেউ যদি মনে করেন লং টার্মের জন্য পোর্টফোলিও বিল্ড করবো কিংবা অনেক দিনের পোর্টফোলিও যেটা আছে, একটু সাবধানতা অবলম্বন করাটা খুব ভালো হবে এই মার্কেটের মধ্যে। আমি এটা আমার নিজস্ব পার্সোনাল ভিউ থেকে বলছি, পরিস্থিতি যেরকম আছে সেই হিসেব করে বলছি। এদিক থেকে যদি দেখি আমরা যে WTI ক্রুড, মানে যেটা আপনার ইউকে অয়েল যেটাকে বলি আমরা, সেটা ট্রেড করছে কততে, $78.05-এ ক্লোজিং আছে, মানে $78 পার ব্যারেল। তো $78 আমার সেখানেও যদি আপনি দেখেন WTI ক্রুডে, ইউকে অয়েলে যদি দেখেন, তাহলে সেখানেও ডে ক্যান্ডেলে দেখতে পাবেন একটা ডাব্লু ফরমেশন কিন্তু অলরেডি মার্কেট দিয়ে রেখেছে এবং মার্কেট কিন্তু ওপরে যাওয়ার মতন সিচুয়েশান ক্রিয়েট করতে পারে। যদি অ্যাটাক হয় যে কোনো একটা জায়গায়, হয় নিউক্লিয়ার স্টেশন নয় অয়েল রিফাইনারি স্টেশন, যে কোনো একটা জায়গায় যদি অ্যাটাক হয়, তাহলে ক্রুড কিন্তু উপরে উঠবে, ইকুইটি কিন্তু ডাউনে আসবে। তো সিচুয়েশান এরকম ধরনের আছে। এই সিচুয়েশানটাকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে এখন প্রেডিকশান করাটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে।
খবরের দিকে নজর রাখুন, খবর দেখুন, খবর পড়ুন, নিউজগুলোকে দেখুন, স্টাডি করুন নিউজের মধ্যে কি আছে না আছে। কোনো কেউ মানে বলে দিল, আর এই যে কিছু দিন আগে শুক্রবার দিন একজন আমাদের গ্রুপের মধ্যে বলছিল, আমি নাম বলছি না, চায়নাতে নাকি বিশাল পরিমাণে ইনভেস্ট হচ্ছে, তো কোনো ক্লু আছে নাকি আমার জানা নেই। আমি তখনই নিউজের ওপরে, নিউজ জিনিসটা হচ্ছে দেখুন দু রকমের হয়। একটা হচ্ছে ধরুন আজকে আদানিতে এত শেয়ারে এত কোটি টাকা ইনভেস্ট হতে পারে, আর আদানির নিজস্ব সাইট থেকে, নিজস্ব পোর্টাল থেকে যে আজকে আদানির মধ্যে এত বড় একটা বাল্ক ডিল হয়েছে, তার সাইট থেকে যদি সেটা স্যাংশন হয়ে আসে, দুটো নিউজের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, আকাশ পাতাল তফাৎ আছে। সুতরাং কোনো জায়গার নিউজ কোথাও ভেরিফাই না করে তাহলে সেটা নিয়ে কিন্তু কনফার্ম হওয়া যায় না। প্রথম কথা হচ্ছে এটা। নিউজ কিন্তু এমনই, মৌখিক নিউজগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে মার্কেটের মধ্যে, সেটা কিন্তু মার্কেটের মধ্যেও এফেক্ট পড়ে। অনেক কিছু ব্যাপার আছে মার্কেটের মধ্যে এফেক্ট পড়বার জন্য। সুতরাং সতর্ক থাকাটা মার্কেটের কাছে জরুরি, পড়াশোনা করাটা মার্কেটের কাছে জরুরি। আমরা নিউজ চ্যানেলকে ফলো করি, এবং যদি আপনার কাছে ভেরিফাইড নিউজ থাকে তাহলে অবশ্যই আপনি আলোচনা করতে পারেন। বাট ভেরিফাইড নিউজ যতক্ষণ না থাকবে ততক্ষণ সেই নিউজটা কিন্তু একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করতে পারে মার্কেটের মধ্যে। এটাও কিন্তু খুব খারাপ জিনিস। সুতরাং আপনার নিউজটা হয়তো কেউ কোনো না কোনো ব্যক্তি, আমি হয়তো বুঝতে পারছি যে নিউজটার মধ্যে কোনো সত্যতা যদি যাচাই করতে যাই তাহলে সেটা আমি কোথাও কিছু খুঁজে পাচ্ছি না, কোনো লিঙ্ক, কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। বাট কোনো না কোনো ব্যক্তি মার্কেটে যারা নতুন নতুন আসছেন তারা কিন্তু সেই নিউজটাকে নিয়ে একটা নিজের ভেতরে একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করবে, এবং সেই সিচুয়েশান অনুযায়ী কিন্তু সে কিন্তু হয়তো লসও করতে পারে। এরকম ধরনের সিচুয়েশানও কিন্তু আসতে পারে। তো বাজারের সিচুয়েশান যদি এরকম দেখেন যে বাজার যদি শনিবার রবিবারের মধ্যে কোনো রকম অ্যাটাক হচ্ছে কিংবা যুদ্ধের কোনো রকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, তাহলে এটুকুনি জেনে নেবেন, কিংবা এটুকুনি আপনি নিজেও বুঝতে পারবেন যে ক্রুডের দাম কিন্তু আবার বাড়তে থাকবে। এবং ক্রুডের যদি আমরা দেখি যে টার্গেট কত অবধি হতে পারে, আমি মিনি ফিউচারেই বলছি। ক্রুডের টার্গেট অলরেডি যদি ক্রুড যদি 6372 লেভেল যদি পার করতে পারে, তাহলে নেক্সট টার্গেট কিন্তু 6500 লেভেল পর্যন্ত ক্রুড দেখাতে পারে। সব থেকে ভালো WTI ক্রুডের বিষয়ে যদি বলি, ইউকে অয়েল যেটা আছে, ইউকে অয়েল 78.05 আছে এখন ক্লোজিং। বাট ইউকে অয়েল যদি 78 আগের দিন চলেও গেছিলো, 78.79 জোন গিয়ে রিটেস্ট করে এসছে। 78.80 কি 85 লেভেল যদি ক্রস করে, সেই থেকে 79.80 এই পয়েন্টটা যদি ইউকে অয়েল ক্রস করে যায়, তাহলে কিন্তু ডিরেক্টলি 81.29 লেভেল দেখাবে। তো 81.29 লেভেল দেখানো মানে ইকুইটি মার্কেটের ওপর কিন্তু একটা বড় রকমের প্রভাব পড়বে। তো যদি সিচুয়েশান আন্ডার কন্ট্রোলে থাকে, যদি যুদ্ধ সেরকমভাবে এখন না লাগে, কারণ ইসরায়েলের ওপর সেরকমভাবে ভরসা করা যায় না, ওরা মুখে বলে এক করে এক, তো সেই হিসেবে বলছি একটু সচেতন থাকা এই মার্কেটে খুবই জরুরি। এবং ইকুইটির মধ্যে যারা কাজ করছেন ইকুইটিতে, তো আমি বলবো যে 24,800 নিফটির যেই টার্গেটটা আমার আছে, যে 24,800 লেভেল অবধি মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসতে পারে, 24,800 লেভেল অবধি। সেখান থেকে একটা বাইংয়ের প্রবাবিলিটি থাকবে। 24,800 থেকে 25,350 মার্কেট কিন্তু একটা জোন তৈরি করবে আবার। তো সেখান থেকে মার্কেটের মধ্যে একটা বাইং আসার পরে মার্কেট আবার ওই লেভেল অবধি যাবে। 350 ওপরে যতক্ষণ মার্কেট না বেরোচ্ছে, আমাদের ভিউ কিন্তু মার্কেটকে নিয়ে এখন আরও উপরে, মানে কত লেভেল, 25,500 লেভেল পর্যন্ত যাওয়া ভিউ রাখা সম্ভব নয়। যদি বাই চান্স মার্কেটের মধ্যে কোনো রকম একটা নিউজ কিন্তু মার্কেটের মধ্যে আসে, তাহলে কিন্তু আবার সেই লেভেল থেকে নিচের দিকে আবার নিফটি ভাঙতে পারে। তো সেই হিসেবে একটু নিউজের দিকে খেয়াল রাখবেন নেক্সট উইকের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা সিচুয়েশান ক্রিয়েট করবে। যারা শর্ট টার্ম ট্রেডার আছেন তারা বিশেষ করে কিন্তু
এই নিউজগুলোকে একটুখানি খেয়াল রাখবেন যে মিডল ইস্টের দিকে টেনশন কি চলছে, কি সিচুয়েশান ক্রিয়েট করছে। যারা আমাদের ট্রেডিং জার্নি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এরকম মার্কেট সম্পর্কে খবরাখবর নেওয়ার জন্য আপনারা কিন্তু কমোডিটিতে অ্যাড হয়ে যান, কমোডিটি গ্রুপে। তাহলে কি হয়, মিডল ইস্টের কী সিচুয়েশান চলছে না চলছে সেটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হবে এবং মার্কেটকে নিয়ে প্রেডিকশান করাটাও আপনার কাছে ক্লিয়ার হবে। দেখুন ওখানে বিভিন্ন রকম নিউজ, কোথা থেকে কি নিউজ আসছে আমাদের কমোডিটি গ্রুপটার মধ্যে কিন্তু শেয়ার করা হয় এবং আমরা সবাই কিন্তু শেয়ার বেস করেই কিন্তু কমোডিটির মধ্যে কাজ করি, যে কোথায় কি নিউজ হচ্ছে না হচ্ছে, ক্রুডের ভাও কীরকম হচ্ছে, ন্যাচারাল গ্যাসের ভাও কীরকম হচ্ছে, গোল্ডের ভাও কীরকম হচ্ছে। দেখুন অনেক কিছু ডিপেন্ড করে, ইকুইটি নিয়ে শুধু চললে হবে না, আপনাকে দেখতে গেলে পুরো ওভারঅল মানে ইকোনমির খবর কিন্তু রাখতে হবে মার্কেটের মধ্যে, আপনাকে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনার রাস্তা, যেই রাস্তাটা ধরতে হয় সেই রাস্তাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু করাটা তো আপনার নিজের ওপর ব্যাপার। এখানে কোনো রেকমেন্ডেশনের ব্যাপার নয়, এখানে কোনো কল অ্যান্ড টিপসের ব্যাপার নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। এই ভিডিও, এই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই ইউটিউব চ্যানেল ট্রেডিং জার্নি দুটোই আমার কিন্তু এডুকেশনাল পারপাস। এখানে কোনো রিকমেন্ডেশন নয়, আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নয়। আমরা কিন্তু ট্রেডিং জার্নি পরিবার, একটা সংঘবদ্ধ পরিবার, যার মধ্যে আমরা সবাই একসাথে মিলে কাজ করি এবং এখানে সেরকম কোনো ধরনের মানে এরকম ভাববেন যে আপনি এখানে আপনাকে প্রফিটের লোভ দেখানো হবে, যেমন এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিগিনার্স লেভেলের লোকদেরকে মানে অপশানের প্রফিট দেখানো হচ্ছে। সে তো বললে আমিও বলতে পারি যে আগের দিন আমার গ্রুপেরই একজন মেম্বার্স 50,000-এর মতন প্রফিট করেছে কমোডিটিতে, কিন্তু এগুলো শো অফ করা ব্যাপার নয়, আমি ওরকমভাবে শো করতেও চাই না। তো ঘটনা হচ্ছে, যদি আপনারা যোগাযোগ করতে চান করতে পারেন 7687088960 এবং আমি নিজে আইআইএফএলের সাব ব্রোকার হিসেবে কাজ করি, আইআইএফএল পরিবারের সঙ্গেও যুক্ত আছি। আপনি যদি আইআইএফএল পরিবারে আসতে চান তো 7687088960 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম প্রসেনজিৎ বণিক। ট্রেডিং জার্নি গ্রুপের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন আর ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেল বলুন, সেগুলো আমি মেনটেন করি এবং আমরা এমনভাবেই মার্কেটকে প্রেডিকশান করি, অনেক কিছু ভাবনা চিন্তা করে মার্কেটকে প্রেডিকশান করি। হয়তো আমার প্রেডিকশান মাঝে মাঝে ভুলও হয় না যে তা নয়, আমি যে বলি না যে আমি 100% একদম সঠিক প্রেডিকশান করি, কিন্তু যারা আমার প্রেডিকশান দেখে তারা অবশ্যই জানে ভালো মতন যে প্রেডিকশান কেমন হয়। এবং যারা আমাদের সাবস্ক্রাইবার আছে, আমার চ্যানেল বেশি দিনকার চ্যানেল নয়, খুবই কম সময়ের চ্যানেল, কিন্তু খুব কম সময়ের চ্যানেলের মধ্যে আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি, যার কারণে আমার 400-450 জনের মতন সাবস্ক্রাইবার আছে। তো যারা আমাদের ভিডিও দেখেন রেগুলারলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই চ্যানেলের মধ্যে ভিডিও দেখছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাঠাতে মানে আপনাদের কাছে যেতে থাকে এবং ভিডিও আপনারা দেখতে পারেন। দেখুন আমার সারাদিনে একটাই ভিডিও হয়, কালকের ভিডিওটা প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও হবে, সেটা হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সকে নিয়ে আর ক্রুড আর ন্যাচারাল গ্যাসকে নিয়ে। তো আজকের জন্য এখানেই আপনাদের শুভরাত্রি বলেছি আর এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।